সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে একটু দেরি হওয়ার জন্য দুঃখিত। 10 মিনিট মনে হয় লেট হয়ে গেছে। আমাদের 9টায় শুরু করি প্রতিদিন। আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম অ্যালকোহল, ফেনল এবং ইথার। অ্যালকোহল, ফেনল, ইথারের পরীক্ষাগার প্রস্তুতি, অ্যালকোহলের শ্রেণী বিভাগ। আজকে আমরা অ্যালকোহলের শিল্প উৎপাদন, ফেনলের শিল্প উৎপাদন আর ইথারের একটি শিল্প উৎপাদন আলোচনা করব। তার পরের ক্লাসে আমরা রাসায়নিক ধর্ম আলোচনা করব। প্রথমে আসো অ্যালকোহল। অ্যালকোহলের শিল্প উৎপাদন। অ্যালকোহলের শিল্প উৎপাদন তোমরা এসএসসি তে পড়েছো। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় স্টার্চ থেকে ইথানলের শিল্প উৎপাদন করা হয়। স্টার্চ থেকে ইথানলের শিল্প উৎপাদন করা হয়। C6H10O5 স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করলে এনজাইম প্রভাবকের উপস্থিতিতে এনজাইম প্রভাবক ডায়াস্টেস, তখন স্টার্চ আর্দ্র বিশ্লেষিত হয়ে C12H22O11, এটা হচ্ছে মল্টোজ। মল্টোজে পরিণত হয়। তাহলে স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া। ফার্মেন্টেশন বা গাজন কাকে বলে? এসএসসি তে পড়েছো তোমরা। উচ্চ আণবিক ভর বিশিষ্ট জটিল জৈব অণুকে এনজাইম প্রভাবকের উপস্থিতিতে সরল জৈব অণুতে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় এনজাইম প্রভাবক, যেমন এখানে ডায়াস্টেস, এই এনজাইম প্রভাবকের কিন্তু সংকেত লেখা হয় না, এরকম নাম লেখা হয়, কারণ এনজাইম প্রভাবক একটি জটিল জৈব অণু, নাইট্রোজেন গঠিত জটিল জৈব অণু, প্রোটিন জাতীয় পদার্থ। এই ডায়াস্টেস, জাইমেস, ম্যালটেস, ইনভার্টেস, বিভিন্ন ধরনের এনজাইম এটা ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয়। তাহলে স্টার্চকে ডায়াস্টেসের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে মল্টোজ এ পরিণত হয়। মল্টোজ একটি ডাইস্যাকারাইড আর স্টার্চ হলো কি? পলিস্যাকারাইড। তাহলে এই পলিস্যাকারাইড ডাইস্যাকারাইডে পরিণত হলো। এটাকে কিন্তু সুক্রোজ বলা যাবে না, কারণ সুক্রোজ হলো এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজের ডাইমার, আর মল্টোজ হলো 2 অণু গ্লুকোজের ডাইমার, কারণ স্টার্চ হলো শুধুই গ্লুকোজের পলিমার। এবার C12H22O11 একে আবার আর্দ্র বিশ্লেষণ করলে এইবার
ম্যালটেস প্রভাবকের উপস্থিতিতে লয়েড আয়ও দেয়া যায়, ময়জফলা আকার লয়েড আয়কে ম্যালটেস, এই ম্যালটেস প্রভাবকের উপস্থিতিতে এটা গ্লুকোজে পরিণত হয়, অর্থাৎ আর্দ্র বিশ্লেষিত হয়ে C6H12O6 গ্লুকোজ। স্যার ভিডিও ক্লিয়ার আছে? আজকে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয় নেটে, ভিডিও ক্লিয়ার, কারণ আজকে ওই অ্যাপে পরীক্ষা নিতে পারছি না। তো দেখো তো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টস লিখে জানাও অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা। হাজেরা ভিডিও ক্লিয়ার? ক্লিয়ার আছে, ক্লিয়ার পারবনি, ওকে ঠিক আছে। তাহলে এই যে মল্টোজ, ম্যালটেজের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজে পরিণত হয়, শেষ ধাপে গ্লুকোজ ডায়াস্টেজ গেল, এবার জাইমেস, জাইমেসের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে ইথানল, অ্যালকোহল বলতে বাণিজ্যিক ভিত্তিতে আমরা ইথানলকে বুঝি, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, এইটা ইথানল। তাহলে স্টার্চ থেকে 3 ধাপে অ্যালকোহল উৎপাদন করা হয় শিল্পক্ষেত্রে। বাংলাদেশে 16টি চিনিকল আছে, তার মধ্যে কেরু অ্যান্ড কোং দর্শনাতে ওই চিনিকলে কিন্তু সুক্রোজ থেকে ইথানল উৎপাদন করা হয়। সুক্রোজ কি? ডাইস্যাকারাইড। এখানে যেমন স্টার্চ থেকে আমরা প্রথম ধাপে একটা ডাইস্যাকারাইড পেয়েছি মল্টোজ, সেই মল্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ইথানল। প্রত্যেকটি ধাপে এনজাইম প্রভাবক ব্যবহৃত হয়েছে। প্রথম ধাপে ডায়াস্টেজ, মল্টোজকে ভাঙতে ম্যালটেজ প্রভাবক, আর গ্লুকোজকে ভাঙতে জাইমেস প্রভাবক। এই ডায়াস্টেজ, ম্যালটেজ, জাইমেস এরা সকলে হলো উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত জটিল জৈব অণু, যারা এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে। এখন আমরা চিনি কলগুলোতে ডাইস্যাকারাইড মানে চিনি কলে কি উৎপাদন করা হয়? আখের রসকে মাড়াই করে, মানে আখকে মাড়াই করে আখের রস প্রস্তুত করা হয়, রসকে জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। এই গুড়কে ব্লিচিং করার পর সেখান থেকে বর্ণহীন সাদা বর্ণের চিনি, ব্লিচিং একটু কম হলে কিন্তু লাল বর্ণের চিনি পাওয়া যাবে। তাহলে এই ব্লিচিং করে সেখান থেকে চিনি রিফাইন করে আলাদা করার পর কিছু অবশিষ্ট বাদামি বর্ণের গাঢ় তরল, যেটাকে আমরা বলি চিটা গুড়, কালচে বর্ণের, এই চিটা গুড় যেখানে ডাইস্যাকারাইড সুক্রোজ থাকে, এই চিটা গুড় থেকে কিন্তু অ্যালকোহল উৎপাদন করা হয়। তাহলে আমরা এখন চিটা গুড় বা মোলাসেস থেকে কিভাবে অ্যালকোহলের শিল্প উৎপাদন করা যায় সেটা দেখব।
চিটাগুড় মানে C12H22O11। সুক্রোজ একে ইনভার্টেজ প্রভাবক, ইনভার্টেজ টয়রে বেকার বর্গের জ, সম্ভবত বানানটা কি ইনভার্টেজের, হ্যাঁ ইনভার্টেজ, ইনভার্টেজ হয়ে যাবে C6H12O6 প্লাস C6H12O6 এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ। তাহলে এনজাইম প্রভাবকের উপস্থিতিতে সুক্রোজ, যেটা আমরা বলছি বাণিজ্যিক নাম মল্টোজ, সরি চিটাগুড়, সুক্রোজের বাণিজ্যিক নাম হলো চিটাগুড়। এই সুক্রোজ কোন সুক্রোজ? রিফাইন করে চিনি অপসারণের পর যে গাঢ় তরল থাকে গুড়, যেটা সেখানে অপদ্রব্য থাকে, সেই কারণে সেটার কালার হয় কি কালচে বা আমরা বলি বাদামি খয়েরি ধরনের কালার। তাহলে এইবার উক্ত গ্লুকোজ বা ফ্রুক্টোজ অর্থাৎ মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইড থেকে জাইমেসের উপস্থিতিতে C2H5OH প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা পড়। তাহলে এই যে সুক্রোজ, সরি ইনভার্ট চিনি বলবো একসাথে, এই দুই অণু একসাথে একে আমরা ইনভার্ট চিনি বলি। ইনভার্টেজের উপস্থিতিতে সুক্রোজ বিশ্লেষিত হয়ে এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন করে, যাকে আমরা ইনভার্ট চিনি বলি। C12H2211 স্যার, সুক্রোজ C12H2211, ওহো 6 হয়ে গেছে এখানে, C12H22O11। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই হলো অ্যালকোহলের দুটি শিল্প উৎপাদন, অ্যালকোহলের দুটি শিল্প উৎপাদন হলো এই। অর্পিতা দত্ত রেগুলার ক্লাস করো, মিতু, ইয়াসমিন, সৈকত, এমডি খালিদ বিন ওয়ালিদ, প্রথমেই পেলাম আজকে আমি তোমাকে লাইভে, আগে আমার চোখে পড়েনি। নদী রেগুলার, অর্পিতা সরকার রেগুলার, হাজেরা শিরিন রেগুলার, রীতি রেগুলার, নওশিন নাহার, জেবা রেগুলার, পার্বণী রেগুলার, অরুণিমা আবার অসুস্থ তাই না পার্বণী, রনিতা রেগুলার করে, সমজমি, মনিরা, ওকে, যারা রেগুলার ক্লাস করে তারাই আসো। এবার আমরা ফেনলের দুটো শিল্প উৎপাদন পড়ব, ফেনলের দুটি সংশ্লেষণ, আরেকটা আছে ফেনলের নিষ্কাশন। সংশ্লেষণ আর নিষ্কাশনের মধ্যে মৌলিক পার্থক্য কি জানো? সংশ্লেষণ হলো রাসায়নিক বিক্রিয়ায় এই যে সংশ্লেষণ, একটি যৌগ থেকে
আরেকটি নির্দিষ্ট যৌগ রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত করা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আর নিষ্কাশন হলো প্রস্তুত অবস্থায় আছে, প্রকৃতিতে বিদ্যমান আছে, হয়তো অন্য যৌগের সাথে মিশ্রিত অবস্থায়, সেটাকে বিভিন্ন ভৌত পদ্ধতিতে তাকে পৃথক করা, সেখান থেকে এটা হলো নিষ্কাশন। তো আমরা ফেনলের দুটি সংশ্লেষণ পড়ব আর একটি নিষ্কাশন পড়ব। বেনজিন থেকে ফেনলের শিল্প উৎপাদন করা হয়। বেনজিনকে ক্লোরোবেনজিনের সাথে বিক্রিয়া করানো হয় আয়রন প্রভাবকের উপস্থিতিতে। বেনজিনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হয় আয়রন প্রভাবকের উপস্থিতিতে, ক্লোরোবেনজিন তৈরি হয়। প্রথম ধাপ, উক্ত ক্লোরোবেনজিনকে গোল দিয়ে দিলাম, উক্ত ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 350 ডিগ্রি সেন্টিগ্রেড 150 ATM, তখন সোডিয়াম ফিনেট সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হলো। এবার উক্ত সোডিয়াম ফিনেটকে HCl এর সাথে বিক্রিয়া করাতে হবে 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ফেনল প্লাস NaCl, এই পদ্ধতিটাকে বলা হয় ডাউ পদ্ধতি। এইটা একটা। আর একটা পড়াবো, সেটা হলো কিউমিন পদ্ধতি। কিউমিন, ফেনল নিষ্কাশনের কিউমিন পদ্ধতি। একটু ওয়েট করো। ফেনল নিষ্কাশনের কিউমিন পদ্ধতি, সেটাও কিন্তু বেনজিন থেকেই করা হয়। বেনজিনকে প্রোপিনের সাথে বিক্রিয়া করানো হয়। প্রোপিন একটু অপ্রতিসম অ্যালকিন। প্রোপিনের সাথে বিক্রিয়া করানো হয় 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ফসফরিক অ্যাসিড প্রভাবকের
উপস্থিতিতে, অর্থাৎ দেখো এখানে 130 না 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর 30 এটিএম ফসফরিক অ্যাসিড H3PO4, তখন খেয়াল করো কি হবে, এই পাই বন্ড ভেঙে এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে, এখানে সেই মার্কনিকাবের সূত্র কাজ করবে। এই বেনজিনের হাইড্রোজেন যাবে ডান পাশের কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি আছে, তেলো মাথায় তেল, আর এই ফিনাইল মূলকটি যাবে এই যে কার্বনে হাইড্রোজেন কম দ্বিবন্ধন যুক্ত মাঝের কার্বনে। তাহলে তৈরি হবে কি দেখো, তৈরি হবে আইসোপ্রোপাইল বেনজিন। এই যে আইসোপ্রোপাইল বেনজিন কি তৈরি হলো, তানভীর মাঝার ধ্রুব দেরি করে এসছো কেন? তাহলে এই যে আইসোপ্রোপাইল বেনজিন এরই নাম কিউমিন, এই যৌগটির নাম কিউমিন, তাই একে কিউমিন পদ্ধতি বলা হয়। এক লাইনে করে দিই। এইবার একে এই কিউমিনকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়, এই কিউমিনকে কার সাথে বিক্রিয়া করানো হবে? অক্সিজেনের সাথে। 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তখন এই একটু যদি আলাদা করে লিখি তাহলে ভালো হয়। খেয়াল করো একটু, এই কিউমিনটার গঠন কেমন একটু পাশে লিখি। এই কিউমিনটা CH, আর এই কার্বনের 2 যোজনীতে কিন্তু CH3। এই তাহলে এই যে এবার আবার এটাকে নিয়ে শুরু করলাম। একে যদি জারণ করা হয় 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন এই বন্ড ভেঙে অক্সিজেন যুক্ত হয়, তার মানে জারণ, অক্সিজেনের সংযোজন। তো এই যে সি, এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, এই এটা হলো কিউমিন, এটা হলো কিউমিন। আর এটা আছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই যে পারঅক্সাইডের সংকেত কি দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড, H বন্ড ও H। এই যে অংশটা এখানে আছে, এই যে অংশটা, এই জন্য একে আমরা বলি কি কিউমিন হাইড্রোপারঅক্সাইড। একে আমরা কি বলি? কিউমিন হাইড্রোপারঅক্সাইড। উক্ত কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে আদ্র বিশ্লেষণ করলে উক্ত কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে আদ্র বিশ্লেষণ করলে এইখান থেকে এটা বেরিয়ে গেল, পুরো এটা বেরিয়ে যাবে, আর হাইড্রক্সিল মূলক বেনজিন বলয়ে থাকবে, প্লাস ফেনল। তাহলে এই যে এটা হলো আর একটা প্রস্তুত প্রণালী, বেনজিন থেকে কিউমিনকে দ্বিতীয় ধাপে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, সেই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে আদ্র বিশ্লেষণ করলে ফেনল। এই দুটো হলো ফেনলের শিল্পোৎপাদন। বেনজিন থেকে
ফেনলের শিল্পোৎপাদন। তোমরা কিন্তু অলস হয়ে যাচ্ছ দিন দিন। লাইভে অনলি 26 স্টুডেন্ট, অনলি 26। কেন? প্রেজেন্ট তো দাও 74, 75, 77, আর ওদিকে মনে করো 33, তার মানে 130 জন তোমরা প্রেজেন্ট দাও। গ্রুপে আসো কত? 140 জন। 130 জন প্রেজেন্ট দাও, 10 জন ইরেগুলার। এখন লাইভে কেন মাত্র 25 জন 26 জন থাকো? বুঝি না আমি। লাইভে থাকলে ক্লাসটা তো বোঝা যায়, তার প্রশ্নটা করা যায়, সেই প্রশ্নটার অ্যান্সার আমি কমেন্টস দেখে তোমাদের দিতে পারি। কিন্তু তোমরা লাইভে থাকো না, পরে দেখে নিবা, না ডিলিট করে দেওয়া দরকার ক্লাস। এবার আমরা ফেনলের একটা নিষ্কাশন পড়ব। ফেনলের নিষ্কাশন। তাহলে অ্যালকোহলের দুটি শিল্প উৎপাদন পড়লাম, অ্যালকোহলের দুটি শিল্প উৎপাদন পড়লাম। এবার ফেনলের একটা নিষ্কাশন পড়ি। পেট্রোলিয়াম খনিজ, অর্থাৎ আমরা খনিজ উপাদান হিসেবে যে হাইড্রোকার্বনের মিশ্রণ পাই, সেই হাইড্রোকার্বনের মিশ্রণে কি কি উপাদান থাকে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা হচ্ছে এলপি গ্যাস। তারপরে গ্যাসোলিন, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, লুব্রিকেটিং অয়েল। এই যে হাইড্রোকার্বনগুলো কার্বন সংখ্যা অনুসারে আংশিক পাতন করে পৃথক করা হয় পেট্রোলিয়াম খনিজ থেকে। অবশিষ্ট ভারী কালো বর্ণের গাঢ় যে তরল থাকে, এইগুলো আলাদা করার পর সেই গাঢ় তরলকে বলা হয় আলকাতরা। এই আলকাতরা থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সংশ্লেষণ করা যায়। তার মানে পেট্রোলিয়াম যে খনিজ উপাদান, সেখানেও কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে, শুধু অ্যালিফেটিক হাইড্রোকার্বন না। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, অকটেন, এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন বাদেও সেখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনও বিদ্যমান। এই আলকাতরাকে 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে যে লঘু তেল পাওয়া যায়, মধ্যম তেল বা লঘু তেল, এই মধ্যম তেল অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা প্রধান উৎস। তাহলে আলকাতরার আংশিক পাতনে প্রাপ্ত মধ্যম তেল বা লঘু তেলে কি কি উপাদান থাকে? বেনজিন, টলুইন, জাইলিন, আর অম্লধর্মী ফেনল, ক্ষারধর্মী অ্যানিলিন, পিরিডিন ইত্যাদি। এইটা হলো সেই লঘু তেল, এটা হলো সেই লঘু তেল। তাহলে আলকাতরা থেকে লঘু তেল বা মধ্যম তেল বলি, এই মধ্যম তেল, এটা হলো মধ্যম তেল। এই বাদামি বর্ণের, হালকা বাদামি বর্ণের এই মধ্যম তেলকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এই তিনটি হলো নিরপেক্ষ, আর এটা হলো কি? ক্ষারধর্মী। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ শুধু অম্লধর্মী ফেনলের সাথে বিক্রিয়া করবে। এই অম্লধর্মী ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ হিসেবে জলীয় স্তরে চলে আসবে। আর ওই তৈলাক্ত স্তরে এই নিরপেক্ষ এবং ক্ষারধর্মী এই তৈলাক্ত মধ্যম তেলে পড়ে থাকবে এই দুই ধরনের
পদার্থ। এবারে সোডিয়াম ফিনেটকে সালফিউরিক অ্যাসিড দ্বারা প্লাস Na2SO4 ফেনল। তাহলে এইটা হলো ফেনলের নিষ্কাশন, সংশ্লেষণ না, কিন্তু ফেনল অলরেডি খনিজ উপাদান হিসেবে মধ্যম তেলে বিদ্যমান থাকে, সে মধ্যম তেল থেকে ফেনলকে সেপারেশন করা বা আলাদা করা। এবার আমরা ইথারের শিল্পোৎপাদন করব। ইথারের শিল্পোৎপাদন ইথানল থেকে করা হয়। ইথারের শিল্পোৎপাদন ইথানল থেকে করা হয়। দেখো, ইথানলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি। কিভাবে হয় দেখো, এই যে সালফিউরিক অ্যাসিডের গঠন, এইখান থেকে এইচ আর এইখান থেকে ওইচ, তাহলে CH3 CH2O SO3H, এই যে এইভাবে, তাহলে আমি লিখেছি CH3 CH2O SO3H, সেইভাবে লিখেছি। এই ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হওয়ার পর এবার পরের ধাপে কি উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করবে তুমি যদি দ্বিগুণ পরিমাণ ইথানল নাও, তাহলে সালফিউরিক অ্যাসিড এই সিস্টেমে থাকবে না। প্রথম ধাপে মনে করো এটা 10 মিলি, এটা 20 মিলি, তাহলে এর 10 মিলি এর 10 মিলিকে বিক্রিয়া করিয়ে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে। এই 10 মিলি ইথানল কিন্তু এখনো ওই সিস্টেমে অবশিষ্ট আছে। তাহলে উক্ত অবশিষ্ট ইথানলের সাথে উৎপন্ন ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস অবশিষ্ট ইথানলের সাথে, একটু সংক্ষেপে লিখি, এই 140 ডিগ্রি, তখন এখান থেকে OSO3H আর এখান থেকে H মিলে হবে সালফিউরিক অ্যাসিড, আর তৈরি হবে C2H5O C2H5 প্লাস H2SO4। এক মিনিট, তাহলে এইটা হলো কিন্তু ইথারের শিল্পোৎপাদন। ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে দ্বিগুণ পরিমাণ ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে ইথাইল হাইড্রোজেন সালফেট প্রথম ধাপে, উক্ত ইথাইল হাইড্রোজেন সালফেট অবশিষ্ট ইথানলের সাথে বিক্রিয়া করে ডাইইথাইল ইথার এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে এই সালফিউরিক অ্যাসিড আসলে কি কাজ করে, পানিটা বের করে নিয়ে ও কিন্তু পরে বেরিয়েই গেল, মূল প্রভাবক বা নিরোধক হিসেবে কাজ করে। এই হলো ইথারের শিল্পোৎপাদন।
আমরা গতদিন কিন্তু উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পড়েছিলাম অ্যালকোহলের পরীক্ষাগার প্রস্তুতি পড়াতে গিয়ে। আচ্ছা, একটুকুনি আমাকে একটু লিখে বলো তো, গতদিন কি আমরা অ্যালকোহলের দুটো পরীক্ষাগার প্রস্তুতি আর ফেনলের একটা পরীক্ষাগার প্রস্তুতি আর ইথারের উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পড়েছিলাম? একটু লিখে জানাও। তাহলে আমাদের শিল্প উৎপাদন হয়ে গেল। এবার আমরা যাব কিন্তু এই অ্যালকোহল বা ফেনলের রাসায়নিক ধর্ম আলোচনায় যাব। অ্যালকোহল বা ফেনলের রাসায়নিক ধর্ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা প্রথম দিন শুধু অ্যালকোহলের রাসায়নিক ধর্ম পড়বো, আর পরের দুটো ক্লাস ফেনলের রাসায়নিক ধর্ম পড়বো। মানে আমাদের 3টা ক্লাস লাগবে এখনো। আমরা গতদিন পড়েছিলাম অ্যালকোহল কাকে বলে, ফেনল কাকে বলে, ইথার কাকে বলে। ওকে, অ্যালকোহল, ফেনল, ইথারের শ্রেণী বিভাগ, সেটা হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুসারে মনোহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। আবার গঠন অনুসারে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তারপরে আমরা পড়েছিলাম অ্যালকোহলের দুটো পরীক্ষাগার প্রস্তুতি, ফেনলের একটা পরীক্ষাগার প্রস্তুতি এবং ইথারেরও একটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পড়েছিলাম। আর আজকে আমরা অ্যালকোহলের দুটি শিল্প উৎপাদন পড়লাম, ফেনলের 3টি, দুটি হচ্ছে সংশ্লেষণ, একটি হচ্ছে নিষ্কাশন, আর ইথারের একটি পড়লাম। এখন কিছু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কথা, যেটা গতদিন বলেছিলাম কিনা আমার খেয়াল নেই। রেকটিফাইড স্পিড কাকে বলে, মিথিলেটেড স্পিড কাকে বলে, পাওয়ার অ্যালকোহল কাকে বলে, এগুলোকে আলোচনা করেছিলাম গতদিন। যদি আলোচনা না করে থাকি তাহলে একটু লিখে বলো। এই 3টা জিনিস আলোচনা করি। ইথানল 95.6% আর পানি 4.4%। এই মিশ্রণটাকে বলা হয় রেকটিফাইড স্পিড, অর্থাৎ ইথানলের 95.6% জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিড। এটা প্রায় বিশুদ্ধ ইথানল কিন্তু। ওকে, এটা প্রায় বিশুদ্ধ ইথানল, মাত্র 4.4% পানি আছে। যদি এই 4.4% পানিকেও অপসারণ করা যায় তাহলে সেটাকে আমরা পরম অ্যালকোহল বা অ্যাবসোলুট অ্যালকোহল বলি, মানে 100% বিশুদ্ধ অ্যালকোহল। বাজারে সবসময় এই রেকটিফাইড স্পিড পাওয়া যায়, অর্থাৎ 95.6% বিশুদ্ধ ইথানল। এটা ল্যাবরেটরিতে দ্রাবক হিসেবে এবং পরীক্ষাগারে বা শিল্প কলকারখানায় কাঁচামাল হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। এই রেকটিফাইড স্পিড বাজারে সরকার যখন বাজারজাত করেন, শিল্প কলকারখানা এবং ল্যাবরেটরির জন্য এই অ্যালকোহলের উপরে কোনো ট্যাক্স বা কর ধার্য করেন না। তাহলে এটা কম দামে ল্যাবরেটরি বা শিল্প কলকারখানা কিনতে পারে। কিন্তু এই অ্যালকোহল আবার পানীয় রূপেও ব্যবহৃত হয়। শীতপ্রধান দেশে আমরা যেমন ডাইরেক্ট কি মিনারেল ওয়াটার খাই, বিশুদ্ধ পানি পান করি আমরা, শীতপ্রধান দেশে যেখানে টেম্পারেচার কম তারা অ্যালকোহল পান করে, অর্থাৎ জলের পরিবর্তে, পানির পরিবর্তে তারা অ্যালকোহল খায়। সেখানে সেই পানীয় অ্যালকোহলে সর্বোচ্চ 50% অ্যালকোহল থাকে, ইথানল থাকে আর কি। আর বাকি কিন্তু 50%-এর উপরে পানি, বিশুদ্ধ পানি, বিভিন্ন ফলের রস ইত্যাদি মেশানো থাকে। এই পানীয় অ্যালকোহল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আছে, হুইস্কি, বিয়ার, শ্যাম্পেন, বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল বাজারে কিনতে পাওয়া যায়। তার দাম এই শিল্প কলকারখানায়
বা ল্যাবরেটরিতে যে রেকটিফাইড স্পিড বা এই যে ইথানল সাপ্লাই করা হয় তার তুলনায় এর দাম 10 গুণ বেশি, অনেক বেশি দাম। কিন্তু এর আমাদের মতো উষ্ণ প্রধান দেশের মানুষের কিন্তু খাবার সাথে শুকনো খাবার যখন খাই আমরা, ভাত রুটি বা যাই খাই না কেন, এর সাথে আমরা পানি পান করি, অ্যালকোহল আমাদের প্রয়োজন হয় না। কিন্তু শীত প্রধান দেশে যেখানে টেম্পারেচার কম, তারা অ্যালকোহল খেলে দ্রুত শরীরে কি হিট বা তাপ উৎপন্ন হয়, সেই কারণে তারা অ্যালকোহল পান করে। আর আমাদের দেশে যাদের টাকা পয়সা আছে, ধনী লোকজন, তারা হয়তো পার্টিতে দিতে পারে অ্যালকোহল, কিন্তু অনেক দাম। এই অসাধু লোকজন যাতে এই শিল্প কলকারখানার অ্যালকোহল বা ল্যাবরেটরির অ্যালকোহল বাজারে পাচার না করতে পারে, সেই জন্য সরকার এই অ্যালকোহলের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ, মিথানল, পিরিডিন, এইগুলো মিশিয়ে দেয় পানের অযোগ্য করার জন্য। এই পানের অযোগ্য অ্যালকোহলকে বলা হয় মিথিলেটেড স্পিরিট। অর্থাৎ রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহলের ভিতরে যদি মিথানল, পিরিডিন এইগুলো মিশিয়ে দেওয়া হয়, তাহলে তখন তাকে বলা হয় মিথিলেটেড স্পিরিট। তাহলে মিথিলেটেড স্পিরিট কাকে বলে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে পড়লাম। পাওয়ার অ্যালকোহল কি, বাজারে জ্বালানি পাওয়া যায়, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, এই জ্বালানির সাথে বিশুদ্ধ ইথানল, 100% বিশুদ্ধ ইথানল যদি 30% যোগ করা হয়, তাহলে ওটাও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অন্য কোনো জ্বালানির সাথে অ্যালকোহল মিশ্রিত করে জ্বালানি হিসেবে ব্যবহার করলে তাকে আমরা পাওয়ার অ্যালকোহল বলি। কোনগুলো পড়া হয়েছে একটু দাগিয়ে নাও নোটে, দয়া করে এগুলো আমার সাথে সাথে লিখবে এবং বাড়ি প্র্যাকটিস করবে। এটাই কিন্তু শেষ, জৈব কিন্তু আর আমরা কখনোই রিভিশন দিতে সময় পাবো না। এবার সেকেন্ড টাইম রিভিশন হচ্ছে এবং প্রত্যেকটা টপিকস পড়াচ্ছি, কোনো টপিকস কিন্তু বাদ যাচ্ছে না। জৈব বাদে অন্য অধ্যায়গুলো যখন রিভিশনে যাব, এরকম ধারাবাহিকভাবে পড়াবো না, তখন শুধু যেখানে যেখানে সমস্যা আছে সেইগুলো দেখিয়ে ওই অধ্যায়ের পরীক্ষা নেব। তাহলে আমাদের পড়া হয়েছে কোনগুলো একটু দেখে নাও। 1 থেকে 4 5 পর্যন্ত, 4 6 পর্যন্ত হয়েছে, 1 থেকে 4 6 পর্যন্ত হয়েছে, 7 নম্বর হয়েছে, 8 নম্বর হয়েছে, 9 নম্বর হয়েছে, এইগুলো আমাদের পড়া হয়েছে। আগামী দিন আমরা অ্যালকোহল বা ফেনলের রাসায়নিক ধর্ম আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই শেষ। সকলকে ধন্যবাদ। আমি কিন্তু তোমাদের উপস্থিতি পর্যালোচনা করে আমি কিন্তু 6-7 জনকে ডিলিট করেছি।